নন্দীগ্রামের তেখালি ব্রিজ জমি আন্দোলনের সময় এই গোটা এলাকাটা উত্তাল হয়েছিল। আজ এত বছর পর তেখালি ব্রিজের আশপাশের এলাকার চেহারা যেমন বাড়ি ঘরে ভরে গেছে, অনেক বদলে গেছে। এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল। ঠিক একই রকমভাবে ভোটের ইস্যুতেও, মুখ্য ইস্যুতে এখন আর জমি অধিগ্রহণ, শিল্পায়ন বা এই ব্যাপারগুলো অন্তত এই সব অঞ্চলে এখন ইস্যু নয়। এখন ইস্যু শুভেন্দু ঠিক কাজ করেছেন, মমতা কিভাবে হেরেছিলেন, মমতা কিভাবে আসলে হারা উচিত হয়নি, এই সমস্ত ব্যাপার নিয়েই এখন এখানে ভোটের মূল আলোচনা। কিন্তু যে আন্দোলনের জন্য নন্দীগ্রামকে গোটা বাংলা চিনেছিল, সেগুলো এখন ওই হালকা রেশ হয়েই রয়ে গেছে। এইটা দেখুন, নন্দীগ্রামে সরকারি বাস ডিপো তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন এবং যখন রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন। তারপরে তিনি একটা সময় দলবদল করলেন। বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, ওখানে টিকিট কাউন্টার আছে, সমস্তটা বন্ধ হয়ে পড়ে আছে। এই নন্দীগ্রামে ভোটের প্রচারের কভার করতে এসে এই নেতিবাচক ছবিটা আপনাদের সামনে আমি তুলে ধরতে বাধ্য হলাম। তার কারণ এই রকমভাবেই রাজনৈতিক সংঘাতে একেবারে আম আদমির উন্নয়ন মার খেয়ে যায়। 5 বছর কী করবে? একজন বিধায়ক ছিল, একজন বিধায়ক কিছু কাজ করেনি, শুধু পিসি ভাই পড়ে মেতে আছে, এলাকায় কোনো উন্নয়ন করেনি। নন্দীগ্রাম এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যেখানে নন্দীগ্রামের পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি? অনেকটা পৌঁছেছি, হয়তো সম্পূর্ণ করতে পারেনি উনি, যেহেতু উনি এখন সম্পূর্ণ ক্ষমতায় আসেননি। আশা করি পরবর্তীকালে যদি ক্ষমতায় আসে সম্পূর্ণ চেষ্টা করবেন। মানে 1500টা 3000 হবে, সেটা বেকার হোক বা মহিলা হোক। এটাকে আপনারা কোন চোখে দেখছেন? না না, আমরা যা বেশি দেওয়া নিয়ে কথা নয়, আমাদের কথা হচ্ছে আমরা সুরক্ষায় থাকবো এবং ওই 1500 টাকায় তো কিছু হবে না, আর 3000 টাকায়ও কিছু হবে না। কিন্তু সরকারকে চেঞ্জ করা দরকার, চেঞ্জ করলে অনেক উন্নতি হবে আমার মনে হচ্ছে। তারা মুখে বলছে না, কর্তব্যে করেও দেখাবে, সেটাও দেখার দরকার আছে। এই জায়গায় গতবার 2021-এ সব থেকে বড় বিতর্কটা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে এখানে তাকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে তাকে আহত করা হয়েছিল। সে বিতর্ক এখন অতীত, কিন্তু তার রেশটা কিন্তু রয়ে গেছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই হুইল চেয়ারে বসে নন্দীগ্রাম এবং রাজ্যব্যাপী প্রচার করলেন, অনেকেই মনে করেন যে তার একটা ইম্প্যাক্ট, তার একটা প্রভাব ফলাফলেও পড়েছিল। সহজ স্পষ্ট বাংলায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি কুড়িয়ে নিতে পেরেছিলেন, অনেকেই তা মনে করেন। দু 2021 বিধানসভা নির্বাচনে এই রেয়াপাড়ায় পার্টিকুলারলি এই বাড়িটা ছিল আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। কেন বলুন তো মনে পড়ে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর প্রথম যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তার বাড়ি কাম অফিস হিসেবে, সেটা হচ্ছে এই বাড়ি। আমি আসার পরে এটা শুনেছি যে দিদি এখানে ছিলেন কয়েকদিন, তারপরে ওনার পা ইনজিওর হওয়ার পরে অন্য বাড়িতে চলে যান। অনেক কথা বলে শুনি, যে মানে বেরোলেই বলে যে তোমাদের কপাল কত ভালো থাকে, যেখানে দিদি ছিল সেইখানে আছে, ভালো লাগে। আচ্ছা দিদি, আপনার অনুভূতিটা কেমন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন, তার জন্য স্পেশাল কিছু অনুভূতি, সেরকম কোনো অনুভূতি নেই। জানতে পেরেছিলেন যে কোন বাড়িটা ভাড়া নিচ্ছেন? না, তখন জানতাম না, এখানে আসার পরেই জানলাম। দিদিমণি চা যেত আমার কাছ থেকে, এটা ঠিক। সাহেব নিয়ে যেত, দিদিমণি নিজে আসেন, তবে তার কাছাকাছি যে সাহেবরা ছিল তারা নিয়ে যেত এবং সবাই খেত। তিনি এখনও মনে প্রাণে বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ ভোটে হারেননি, তাকে বেইমানি করে হারানো হয়েছিল। কোনোদিন হারেনি, আমরা সবাই ভোট দিয়েছি উনাকে, উনাকে জয় হয়ে গেছিল উনার। পরবর্তীতে ওনাকে কৌশল করে ওই সব ফান আঁকা হয়েছে। তা না হয় বলুন, পৃথিবী এই রাজ্যে আর কোথাও এরকম পজিশন হয়েছে কি? এই জায়গাটা চিনতে পারছেন?
আজ থেকে 5 বছর আগে 2021-এ নন্দীগ্রামে যখন ভোট গ্রহণ পর্ব চলছিল, সেই সময় মুখ্যমন্ত্রী আর বাড়িতে থাকতে পারেননি। তিনি চলে এসেছিলেন এইখানে এসে তার হুইল চেয়ারে বসে প্রায় ঘন্টা দুয়েকের ধর্ণা দিয়েছিলেন, হত্যে দিয়ে পড়েছিলেন এখানে। 5 বছর পর যখন আবার ভোট কভার করতে এসেছি, ভোটের প্রচার কভার করতে এসেছি, তখন এই জায়গাটায় না এলেই নয়। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই শামসাবাদ এলাকায় যেখানে মূলত সংখ্যালঘু মুসলিম পরিবারের বাস, সেখানে কোথাও আমরা বিজেপির কোনো রকম পতাকার নামগন্ধ দেখতে পাচ্ছি না। প্রতিবন্ধী কোটার কোনো হ্যাঁ সব কিছু পাই। হ্যান্ডিক্যাপের ভাতা যেটা, এবার অন্তর্দয় যে চাল আটা এসবই পাই। মানে দিদি যা যা দিচ্ছে সমস্ত পাচ্ছে। সংখ্যালঘু যারা মুসলিম, তাদের কি কোনো উন্নতি হয়েছে? সবার উন্নতি হয়েছে। যে বলবে না তারা কানা, তারা মূর্খ। কিন্তু আমরা মূর্খ হয়তো বের পড়াশোনা না করে থাকতে পারে, কিন্তু আমরা মানে যা পেয়েছি ছেলে মেয়ের নিজে মনকে সবার জন্য পেয়েছি, কিন্তু আমরা দিদিকে চাই। আমাদের কাজবাগ দিকে সমস্ত দিক থেকে উপকৃত হয়েছে। দিদি যেভাবে বিধায়ক না হয়েও যেভাবে কাজ করেছে, দিদি অতুলনীয়। বিধায়ক হয়ে কি করেছেন একটা দেখেন, একটা নন্দীগ্রামে কাজ করেছে, উনি শুধু ধর্মের রাজনীতি করে, আদার্স কিচ্ছু না। নন্দীগ্রামের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা করব। 30,000 যুবক বাইরের রাজ্যে থাকে ক্ষুধার টানে, বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে, পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। আপনারা কি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার এখানে দাঁড়ান? নিশ্চয়, এখনও জানালে এখনই থাকবে। আমরা তো চাই যে এই নন্দীগ্রামে এতে মমতা ব্যানার্জি ফের একবার দাঁড়ায়। ওনাকে যে মুসলিম সহ 1,08,000 ভোট দিয়েছে, তাদের পাশেও দাঁড়াননি। এবং যাতে নন্দীগ্রামের মানুষ জল খেতে না পায়, সেজন্য পাইপগুলো বেছাতে দেন। আপাত দৃষ্টিতে রাজনৈতিক ওজনের নিরিখে হালকা প্রতিপক্ষ হলেও নন্দীগ্রামের লড়াইকে এবারও হালকাভাবে নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। তার প্রচারের যে ঘটা আমরা দেখলাম, সকাল 10টা, 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত তিনি নন্দীগ্রামের মাটি ছাড়ছেন না। আবার বিকেল থেকে রাত পর্যন্ত সুযোগ পেলেই চলে যাচ্ছেন ভবানীপুর। আসলে শুভেন্দু অধিকারী মনে মনে জানেন, পবিত্র কর তার মূল প্রতিপক্ষ একটি নামমাত্র। আসল লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে। পবিত্রবাবুকে আপনারা সকালবেলায় দলে এনে বিকেলবেলায় টিকিট দিয়ে দিলেন, এই থিওরিটা কি? মানে হিন্দু ভোট যাতে কিছুটা কেটে নেওয়া যায়? পবিত্র করের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঐনুকূল সম্পর্ক, কোনো সম্পর্ক ছিল না। কারণ পবিত্র কর 2013 সালে ও যখন ভোটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হয়, তখন কিন্তু ও রামনবমীর পুজো শুরু করেছিল। প্রথম রামনবমীর পুজো কিন্তু পবিত্রকর শুরু করেছিল। পবিত্রকর শুরু করার জন্য 3 মাস তাকে দল থেকে সাসপেন্ড করলো শুভেন্দু অধিকারী। সেই দিন থেকে পবিত্রকরের সঙ্গে ঐনুকূল সম্পর্ক। দেখুন, দল তৃণমূল কংগ্রেসকে আমি পছন্দ করি, কিন্তু ব্যক্তি শুভেন্দু অধিকারীকে আমি অপছন্দ করি প্রথম থেকে। তার জন্যই উনি যখন 3-4টে মন্ত্রী, সে সময় ওনার ওই নীতির বিরুদ্ধে আমি লড়াই করে নির্দলে দাঁড়িয়ে আমি পঞ্চায়েত দখল করেছিলাম। সেদিন থেকে লড়াই চলছে। পরবর্তীকালে আমি ধারণা করেছিলাম ওনার যে চিন্তাধারা তা সঠিক নয়, ভেবেই আমি বিজেপিতে চলে যাই। পরবর্তীকালে উনি বিজেপিতে যায়, সেখানে আবার একই রকমের সংসার করা সম্ভব হলো না ওনার সঙ্গে। আবার আমি আমার বাড়ি ফিরে এলাম। বেসরকারি সংস্থাকে দিয়ে বিভিন্ন বড় বড় অফিসারকে নন্দীগ্রামে এনে বিভিন্ন কার্যকর্তাকে লোক প্রলোভন দেখিয়ে তাদের দলে রেখে যাতে অভিষেক ব্যানার্জিকে এখানটায় দাঁড় করানো যায় অথবা মমতা ব্যানার্জিকে। কিন্তু লাস্ট পর্যন্ত আইপ্যাক যে রিপোর্টটা পাঠালো, সেটা হচ্ছে যে এখানটায় যদি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি দাঁড়ায়, তাহলে 21 সালের মতন হেরে ভূত হয়ে কালীঘাট ফিরতে হবে। তাই আর ব্যাটারা রিস্ক নেয়নি। কিন্তু এখানে বাস্তবে অভিষেকবাবু দাঁড়াবে বলে আমাদের একটা ধারণা ছিল, কিন্তু ওনারা না দাঁড়িয়ে, অভিষেকবাবু নিজে না দাঁড়িয়ে পবিত্র করকে আমাদের সঙ্গে দিয়ে দিলেন। রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এ বিষয়ে আমার অজানা।
বিজেপির কাছে নানা মাধ্যমে খবর আসে, এটা বিজেপি দাবি করছে, বিজেপি স্থানীয় নেতৃত্ব, যে আসলে আইপ্যাক এখানে নন্দীগ্রামে একটা সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় তারা বোঝার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ হেরে যাওয়ার পর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2026-এ এখান থেকে লড়ানো যায় শুভেন্দুর বিরুদ্ধে, তার আগেই এসেছিল সেবাশ্রয় প্রকল্প এখানে, তাহলে সেই ব্যাপারটা ঠিক কেমন হয়। শেষ পর্যন্ত আইপ্যাক যে রিপোর্ট দলকে জমা দেয় তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঝুঁকি নিতে চাননি, দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি দল কখনো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে যায় না, তাদের মুখ্যমন্ত্রী মুখ, কিন্তু যেভাবে দল আপনাকে ভবানীপুরে লড়ার সুযোগ দিল, একাধারে নন্দীগ্রাম, তাতে আপনি বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী। আমাকে নন্দীগ্রামের দায়িত্ব দিয়েছিল, আমি জনগণকে নিয়ে হারিয়েছি। দল মনে করেছে যে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতাকে দাঁড় করানো উচিত। আমাকে নির্দেশ দিয়েছে, আমি পালন করেছি। আমার বিশ্বাস, যে বিশ্বাস এবং মর্যাদা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি আমার উপর রেখেছে, আমি সেটা মর্যাদা রাখতে পারি। নন্দীগ্রামে 21 সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল, এবার তার ঘরে গিয়ে ভবানীপুরে গিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়ে কাঁথির ছেলে বাড়ি ফিরবে। 2004-এও আমাকে যা দেখেছে, হয়তো বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে। রাজ্য সিকিউরিটি ছিল, এখন কেন্দ্রীয় সিকিউরিটি আছে। এর বাইরে কোনো পরিবর্তন আমার অন্তত হয়নি। গাড়ির কালার একই আছে, গাড়ির ব্র্যান্ড একই আছে, চুলের ছাঁট একই আছে, গোঁপের ছাঁট একই আছে। ঘড়ি ছিল না তা নেই, আংটি কোনো দিন পরিনি, এখনও নেই, গলার হার কোনো দিন ছিল না, এখনও নেই। সুতির জামা কাপড়ে অভ্যস্ত, সেটাই আমার। বুদ্ধদেব ভট্টাচার্য গড়তে চেয়েছিলেন স্পেশাল ইকোনমিক জোন, কিন্তু নন্দীগ্রাম বাস্তবে হয়ে দাঁড়িয়েছে স্পেশাল পলিটিক্যাল জোন। নন্দীগ্রাম বাংলার রাজনীতিতে একটি বিশেষ গুরুত্বপ্রাপ্ত অঞ্চল, তাই আমি বলছি স্পেশাল পলিটিক্যাল জোন। এই মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার ইমেজ তৈরি করেছেন। তার সেই জায়ান্ট কিলার ইমেজকে নিয়ে, সেইটিকে পুঁজি করে এবার ভবানীপুরেও দাঁড়িয়েছেন শুভেন্দু, সেখানে বাজি ধরেছেন। মানুষ প্রস্তুত, ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব তাদের ব্লু হোয়াইট বয় শুভেন্দু অধিকারীকেই ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে অলিখিতভাবে তুলে ধরতে চাইছে, এবং তারা মনে করছেন যে শুভেন্দুর এই জায়ান্ট কিলার ইমেজ রাজ্যব্যাপী 2026-এর ভোটে প্রভাব ফেলবে। আর তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু অধিকারীর পচা সম্মুখে পা কেটে যেতে পারে নন্দীগ্রামেই। জোড়া কেন্দ্রে দাঁড়িয়ে আসলে দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করছেন শুভেন্দু, এমন প্রচার চালাচ্ছে তার প্রতিপক্ষ তৃণমূল।